গ্রীষ্মের আগেই বেড়েছে গরমের তীব্রতা, বিপাকে ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষ। তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। বন্দীদের অপরাধ প্রবণতা রোধ করে সংশোধনের দিকে নজর দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন। ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা। উত্তরের সভাপতি AKM রহমতুল্লাহ, সম্পাদক সাদেক খান, দক্ষিণে আবুল হাসনাত ও শাহে আলম মুরাদ। যাতায়াত নিয়ে অসহনীয় ভোগান্তি কর্মজীবী নারীর। সারা দেশে 13 লাখের বিপরীতে রয়েছে মাত্র 17টি মহিলা বাস। পাবলিক বাসে নানা হয়রানির শিকার। বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে ডুবে চট্টগ্রামের 2 স্কুল ছাত্রের মৃত্যু। গুরুতর অসুস্থ আরো 2 জন হাসপাতালে ভর্তি। এবং ভারতের কেরালায় আতশবাজি থেকে মন্দিরে আগুন, পুড়ে মারা গেছে শতাধিক, আহত 350-রও বেশি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মুরশি। গ্রীষ্মের আগেই বেড়েছে গরমের তীব্রতা। গ্রামের তুলনায় এই তীব্রতা শহরে কিছুটা বেশি হয়। এখনই বেশ অস্বস্তিতে নগরবাসী। নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা বাড়ার কারণে এমনটা ঘটছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। রাশেদ লিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। নাতিশীতোষ্ণ আবহাওয়া বদলে এসেছে উষ্ণতা আর দাবদাহ। প্রকৃতির এই পরিবর্তন সব প্রাণী ছড়িয়েছে অস্থিরতা আর অস্বস্তি, খোঁজ একটু শীতলতার। কয়েক দফা বৃষ্টির পরেও কমেনি গরমের তীব্রতা, সেই সাথে যোগ হয়েছে আর্দ্রতার উচ্চমাত্রা। আর দেশের নগরগুলো যেন পুড়ছে তাপে। মরুভূমির মতোই রাজপথে দেখা মিলছে মরীচিকার। এখানে যাদের বসবাস তাদের প্রাণ যেন ওষ্ঠাগত। জীবিকার প্রয়োজনে যারা রাস্তায়, তাদের একটু আশ্রয় আর আরাম খোঁজার চেষ্টা। গরমে অনেক অস্থির লাগে। এই এক খেপ দিলে মনে করেন 10টার এক খেপ দিলাম, হাত পা ভাঙ্গে চুরি হয়। বৃষ্টি হওয়ার পরেও আপনার ব্যবসা গরম থেকে যাচ্ছে, এটা আসলে প্রচন্ড কষ্টকর। এবার শীতটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সেই সাথে গরমটা অনেক আগেই পড়ে গেছে। বৈশাখটা যে কি হবে আসলে এটা বুঝতেই পারতেছি না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত কয়েক বছরের তুলনায় এবারে তাপমাত্রা বাড়ার হার স্বাভাবিকের চেয়ে বেশি। 2002 থেকে 6 সাল পর্যন্ত এপ্রিলে গড় তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও 10 বছর পর 2012 থেকে 15 সালে তা বেড়ে দাঁড়ায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। আর চলতি মাসের প্রথম 9 দিনেই পারদের ঊর্ধ্বগতি জানান দিচ্ছে গরমের তীব্রতার। নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়াটা, এটাকে আমরা বলি হলো এল নিনো। গত বছর সারা বিশ্বব্যাপী এল নিনোর একটা প্রভাব পেয়েছে এবং সেটা গত বছরই সর্বোচ্চ ছিল। কাল এল নিনোর এখনো আছে, কিন্তু একটু সহনীয় মাত্রায় কমে আসছে। এপ্রিল মাসে কোনো কোনো জায়গায় 42 পর্যন্ত রেকর্ড আছে, মে মাসে কোনো কোনো জায়গায় 44 পর্যন্ত রেকর্ড আছে। এই যে রেকর্ডগুলো আছে, এর কাছাকাছি তাপমাত্রা এবারও উঠতে পারে। পাশাপাশি অতিরিক্ত শিলাবৃষ্টি আর ঘন ঘন কালবৈশাখীর আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাঝারি দাবদাহে পড়ছে রাজশাহী। গত 3 দিনে প্রচন্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড গরমে চরম বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বেলা 12টা পর্যন্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে তাপমাত্রা আরও বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস। প্রচন্ড গরম তো পড়ছেই, তা বাদ দিয়ে এখান থেকে খাটনি করে যে বাড়িতে যে ঘুমাচ্ছি, তো সেখানেও মনে করো যে গরমে থাকা যাচ্ছে না। এখন তো আসলে খুব গরম, আর বাইরে বের হওয়া খুব মুশকিল হয়ে পড়ছে। খুবই কষ্ট, অনেক কষ্ট, মানে অস্থির একটা অবস্থা, বাইরে বের হওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্দীদের অপরাধ প্রবণতা রোধ করে সংশোধন করার দিকে নজর দিচ্ছে সরকার। কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী একথা বলেন। সকালে প্রায় 200 একর জমির ওপর নির্মিত এই কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই কারাগারে বন্দী ধারণ ক্ষমতা প্রায় 8000 জন। এ মাসের মধ্যে নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে সব বন্দীকে নতুন কারাগারে নিয়ে আসা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অপরাধীরা সাজা শেষে সুস্থ জীবনে যেন ফিরে আসতে পারে সেজন্য কাজ করছে সরকার। শুধু বন্দিখানা হিসেবে না, সেখানে সংশোধন যাতে তাদেরকে করা যায় সেই পদক্ষেপটা নেওয়া, সেদিকে আমরা এবার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে কিছু অপরাধী আছে, তাদের তো কখনো সংশোধন করা যাবে না, কিন্তু তারপরেও আমরা যেমন একজন যদি একটা সিসকে চোর ধরা পড়লো, সে জেলখানায় এসে আরো ভালো ভালো চোরদের সাথে মিশে আরো উন্নত মানের চোর হয়ে বের হয়, আরো পাকা চোর হয়ে বের হয়, বলতে গেলে ট্রেনিং সেখানেই পেয়ে যায়। তো এই ধরনের মানসিকতা যাতে না থাকে, তার থেকে আমরা একটু ভিন্নভাবে তাদেরকে তৈরি করে দিতে চাই। কারাবন্দীদের অনেক জিনিসের প্রয়োজন হয়, সেটা কারাগারই তারা তৈরি করতে পারে, উৎপাদন করতে পারে এবং চাহিদাটা মিটাতে পারে। আবার সেই সাথে এগুলি বাজারজাতও করতে পারে। সেই বাজারজাত করার ব্যবস্থা করা, অর্থাৎ সেই পণ্য, উৎপাদিত পণ্যটা বাজারজাত করা, এবং সেখানে যারা বন্দি কাজ করবে তারা একটা মজুরি পাবে এবং এই মজুরিটা তাদের জন্য জমা থাকবে। প্রয়োজনে তারা তাদের পরিবারকেও এর কিছু অংশ যেন পাঠাতে পারে, সেই ব্যবস্থাটাও করে দিতে হবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর করা রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি 3 মে। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ শুনানির এই তারিখ নির্ধারণ করেন। রায় পুনর্বিবেচনার রিভিউ আবেদনের জন্য সময় চাইলে তা মঞ্জুর করেন আপিল বিভাগ। এরপর কোনো অজুহাতেই আর সময় আবেদন মঞ্জুর করা হবে না বলে জানান আদালত। এর আগে গত রোববার জামায়াতের এই নেতার রিভিউ শুনানির জন্য আসামি পক্ষের আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা পিছিয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করে দেন। যুদ্ধাপরাধের দায়ে গত 6 জানুয়ারি ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগ। পরে রায় পুনর্বিবেচনার জন্য গত 29 মার্চ আবেদন করেন আসামি পক্ষ। মুক্তিযুদ্ধের সময় পাবনায় বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণের দায়ে জামায়াতের এই নেতাকে 2014 সালের 29 অক্টোবর ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। যেহেতু আমাদের 3 দিন পরই বন্ধ হয়ে যাচ্ছে, এই তাড়াহুড়োর মধ্যে আমরা সবাই ব্যস্ত অন্যান্য মামলা নিয়ে, সেজন্য আমরা আমাদের ব্যক্তিগত অসুবিধার জন্য, সিনিয়র কাউন্সিলের ব্যক্তিগত অসুবিধার জন্য আমরা আমাদের ছুটির পর যে কোনো দিন ধার্য করার জন্য আবেদন করেছিলাম। কোনো আইনজীবী, বিশেষ করে সিনিয়র আইনজীবী, তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে কোনো মামলার সময় চান, সচরাচর আদালত এটা দেন। তবে আমরা এটার আপত্তি জানিয়েছি। আদালত তার আইনজীবীকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওই তারিখে মামলার শুনানি হবে এবং কোনো মতেই, কোনো অজুহাতেই এ মামলার শুনানি স্থগিতের জন্য কোনো প্রার্থনা মঞ্জুর করা হবে না। বঙ্গোপসাগরের উপকূলবর্তী চট্টগ্রামের পাহাড়তলীর রানী রাসমণি ঘাটে পানিতে ডুবে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 5 জনকে। গতকাল বিকেলে হালিশহর PH আমিন একাডেমির 7 শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে সাগর পাড়ে যায়। তারা উপকূলে একটি নৌকায় বসে গল্প করছিল, তখন হঠাৎ করে জোয়ার চলে আসে। এতে ভীত হয়ে শিক্ষার্থীরা পানিতে লাফিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা 5 শিক্ষার্থীকে উদ্ধার করলেও এর মধ্যে 2 জন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর অসুস্থ 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে 2 জন হসপিটালে, একজন সাঁতার পারে, একজন পারে না। এখন ও আরেকজনকে ধরতে গেছে, ওকে ধরে রেখেছে, ও পানি খেয়েছে, ও পানি খেয়েছে, 2 জন অবস্থায় হয়ে গেছে। আমার ফাঁসে যে ওর হাতের একটু দেখা যায়, ওকে টানি তুলছে, আমি ঘাড়ে বসেছি। এবার আরমান আমার যে 2 জন থেকে একজন আমার এই পাশে, আরেকজন এই পাশে, আর আমার পিছনে ওদের পা ধরে রেখেছে। ওদেরকে বোর্ড তুলছি, বোর্ড তোলার পরে ফিসে দেখতেছি ও আর নাই। এখানে প্রায় 2500 ছাত্রছাত্রী, 2-4 জন ছেলে পালিয়ে যেতে পারে, কিন্তু আমাদের স্কুল রেকর্ডে বলে এই আমিনুল আলম শুভ গতকাল স্কুলে আসে নাই। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। ড্রাউনিং এর পেশেন্টের ব্যাপারে হঠাৎ করে কিছু বলা যায় না। আমরা কিছু ইনভেস্টিগেশন দিয়েছি, রিপোর্টগুলো আসার পরে ইভ্যালুয়েট করা যাবে। আর উনি অন্তপক্ষে 72 ঘন্টা অবজারভেশনে থাকবে। সময় সংবাদে আরো থাকছে, টানা 7 দিন ধরে অচল খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। বকেয়া বেতন পরিশোধের দাবিতে থালা হাতে শ্রমিকদের মিছিল, কাল থেকে লাগাতার অবরোধের হুঁশিয়ারি। এবং 3টি ফ্লাইওভারের কার্যকারিতা নিয়ে সমালোচনার পরও চট্টগ্রামে আরো 2টি নির্মাণের উদ্যোগ, প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন নগর বিশেষজ্ঞদের।
ঢাকা মহানগর আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির নেতৃত্বে আগামী দিনের নির্বাচনী আন্দোলন আরও জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। মহানগরের সভাপতি হয়েছেন আলহাজ AKM রহমতুল্লাহ MP, আর সাধারণ সম্পাদক হচ্ছেন জনাব সাদেক খান। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মুরাদ। যে কমিটি আজকে কেন ঘোষণা করা হয়েছে সেটা অত্যন্ত শক্তিশালী হবে। আন্দোলনে আগামী নির্বাচনে এই কমিটিগুলি অত্যন্ত দৃঢ় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আগামী 30 এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন না করলে আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে প্রেস ক্লাবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রিম রেজিস্ট্রেশন সংক্রান্ত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় আরও জানানো হয়, এ পর্যন্ত 5,45,00,000 গ্রাহক সিম নিবন্ধন করেছেন। এখন পর্যন্ত যে সংখ্যক সিম রিম ভেরিফিকেশন হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। তবে শুরু থেকে যে কথাটি বলেছি এটা নতুন কোনো কথা নাই, যে 30 তারিখের পর যারা যে গ্রাহকরা সিম রিম ভেরিফিকেশন করছেন না তাদের সেই সিমে আমরা কিন্তু কিছু সময়ের জন্য প্রথমে বন্ধ করে তাকে একটি বার্তা দেব যে আপনার সিমটি নিবন্ধন করা হয়নি এবং এটি ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে। যাতায়াত নিয়ে প্রতিদিন অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী নারীকে। বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে 2010 অনুযায়ী সারা দেশে 13 লাখ কর্মজীবী নারীর বিপরীতে মহিলা বাস রয়েছে মাত্র 17টি। আর পাবলিক বাসে নানা হয়রানির শিকার হচ্ছেন নারীরা। ইশরাত জাহানের রিপোর্ট। উঠতে না পেরে এই বাসের দরজা থেকে ওই বাসের দরজায় ছুটোছুটি। দিনের সবচেয়ে ব্যস্ততম সময়ে চালকের সহকারী মহিলা সিট খালি নেই, অথচ নারী পুরুষ সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ তার কাজটি। 13 লাখ কর্মজীবী নারীর যাতায়াতের জন্য ঢাকার বিভিন্ন রুটে 15টি আর চট্টগ্রামে আছে 2টি বাস। মোট বাস সংখ্যা 17টি, অর্থাৎ গড়ে 7,500 নারী যাত্রীর জন্য বরাদ্দকৃত বাস একটি। অনেকের মতে কেবলই লোক দেখানোর জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। এই একটা দেওয়ার মানেটা কি? মানে এটা কি টোকেনিজম? ওই একটি বাস থাকা আর না থাকা বোধহয় প্রায় একরকম। যদি আমাদের পাবলিক ট্রান্সপোর্ট থাকতোই, যেখানে আমরা সবাই নিশ্চিন্তে চলাফেরা করতে পারতাম, পর্যাপ্ত থাকতো, তাহলে তো এই বিষয়গুলো উঠে আসতো না। এই বাস আবার সারাদিনে যাতায়াতের জন্য না, সকালে অফিসে যাবার জন্য একটা নির্দিষ্ট সময় একবার, আর অফিস থেকে ফেরার পথে একবার। এই ধরনের সেবা কতখানি যুক্তিযুক্ত সেই প্রশ্ন উঠছে বারবার। আর এই সুবিধাটুকু কেবল সরকারি অর্থাৎ বিআরটিসি বাসে পাওয়া যাচ্ছে। বেসরকারি পরিবহনে নারীর জন্য আলাদা কোনো বাস বরাদ্দ নেই। মহিলা বাস যদি কখনো মিস হয় সেদিন আমাদের যাওয়াটা মানে খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তখন হয়তো বা আমাদের খুব তাড়া আছে, যখন আমরা হাত বাড়াই একটা পুরুষ ঠিকই উঠে যাচ্ছে আর একটা কন্ডাক্টর তখন বলে না না মহিলাতে উঠা যাবে না। এই অল্প বাস সার্ভিস নিয়েও অভিযোগের শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রে ফিটনেসবিহীন লক্কর ছক্কর মার্কা বাসগুলোই মহিলা বাস সার্ভিসের জন্য দেয়া হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। মহিলা বাস শুধু সকালে একটা আর সন্ধ্যায় একটা আসলো, এতে মহিলারা জাস্ট শুধু অফিসের যারা যাত্রী আছে তারা পাচ্ছে। 2 ঘন্টা বা 1 ঘন্টা পর পর আরো কয়েকটা বাস দেওয়া হয় আমাদের জন্য, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। অভিযোগগুলোর জবাবে প্রয়োজনে বাস সার্ভিস বাড়ানো সহ ফিটনেস ঠিক রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিআরটিসি চেয়ারম্যান। যদি এরকম হয়, চাহিদা যদি হয়, তাহলে আমি এটা করতে পারবো। তবে এটাও সত্য যে আমাদের যে গাড়ির যে পরিমাণ এটা খুবই কম। মহিলা বাস সার্ভিস, যাতায়াতে ভোগান্তি এসব নিয়ে গণমাধ্যমে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সমাধানের আশ্বাসও পাওয়া গিয়েছে বারবার, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় ভোগান্তির চিত্রটি পাল্টায়নি সেভাবে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। কন্যা সন্তানের মা হয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। শনিবার লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এর কিছুক্ষণ পরই টুইটার বার্তায় এই খবর জানান টিউলিপ। টুইটারে টিউলিপ কন্যা সন্তানের নাম আজালিয়া জয় পার্সি বলে উল্লেখ করেন। এতে ওই হাসপাতালের কর্মীদেরও প্রশংসা করেন তিনি। 34 বছর বয়সী টিউলিপ বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে। 2013 সালে ব্রিটিশ নাগরিক ক্রিস পার্সিকে বিয়ে করেন তিনি। 2015 সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনয়ন নিয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু নাতনি।
5 দিন পেরিয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সকাল থেকে ছাত্র ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করে নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন। গত বুধবার রাতে পুরান ঢাকার একরামপুরে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে নাজিম উদ্দিনকে। পরে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত 5 থেকে 6 জনকে আসামি করে পুলিশ সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বাংলাদেশের প্রশাসনের উপর আমাদের সেই বিশ্বাস আছে, তারা আন্তরিকভাবে চেষ্টা করলে অবশ্যই সম্ভব। তো আমরা বলতে চাই তারা আন্তরিকভাবে চেষ্টা করুক এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করুক। পড়াশোনা এটা উচিত যে এরপরে যেই আপনার ব্লগার যারা ধর্ম নিয়ে বা বিভিন্ন কটূক্তিমূলক লেখা লিখবে তাদের বিরুদ্ধে একটা সুষ্ঠু তদন্ত করে শাস্তি নিতে হবে, যে তাদের একটা যাতে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড না ঘটাতে পারে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। সকাল থেকে রংপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকরা প্রতীকী অনশন শুরু করেন। এর আগে গতকাল রাতে এবং আজ সকালে পুলিশ সুপার ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তাদের 2 দফা সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দাবি আদায় কর্তৃপক্ষের কাছে সুস্পষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় এই কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন তারা। এদিকে চিকিৎসকদের এই কর্মবিরতির কারণে হাসপাতালে রোগীদের দুর্ভোগ বেড়েছে। গত বৃহস্পতিবার রাতে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর ক্যাম্পাসের ভেতরেই দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবিতে আন্দোলন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। বকেয়া মজুরি পরিশোধ সহ 5 দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে টানা 7ম দিনের মতো শ্রমিক ধর্মঘট চলছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নিজ নিজ মিলের সামনে থেকে বাসন হাতে মিছিল বের করেন তারা। পরে বিএডিসি সড়কে একত্রিত হয়ে খালেশপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন শ্রমিকরা। এতে অংশ নেন সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন পাটকলের শ্রমিক নেতারা সহ সাধারণ শ্রমিকরা। এ সময় আজকের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লাগাতার রেলপথ ও সড়ক অবরোধের ঘোষণা দেন শ্রমিকরা। এই না খাও অনাহারে এই জন্য আমরা পথে নামছি, আজকে খোরাক ভিক্ষে যাচ্ছি, সরকারের কাছে ভিক্ষে যাচ্ছি। সরকারের কাছে নিবেদন, আমাদের পাওনা আমাদের দিয়ে দিন। আমার বাপ মা ভাতের জ্বালায় অনাহারে মারা যাচ্ছে, তাই দয়া করে ভিক্ষা দিন, আমাদের বাঁচান। শ্রমের মজুরি পাই না, এই বাংলাদেশ বলে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, শ্রমিকের খাবার কোথায়? প্রধানমন্ত্রীর কাছে আমার এই প্রশ্ন। আজকে দিনের ফয়সালা হয় আগামীকালকে থেকে নতুন রাস্তায় নঙ্গরখানা খোলা হবে এবং আমাদের আন্দোলন 12 ঘন্টা মানে 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। গণতন্ত্র এসেছে প্রতিবেশী দেশ মিয়ানমারে, খুলে যাচ্ছে বিদেশি বিনিয়োগের দ্বার। প্রতিবেশী এই দেশটি হতে পারে বাংলাদেশি বিনিয়োগকারীদের ব্যবসার একটি নতুন ক্ষেত্র। মিয়ানমার থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। লৌহ যবনিকার দেশ হিসেবে পরিচিত মিয়ানমার এখন উন্মুক্ত বিদেশিদের জন্য। 2011 সালের পর থেকে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের বিনিয়োগের লক্ষ্য হচ্ছে মিয়ানমার। গেল 5 বছরে চীন, ভারত ছাড়াও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো আসছে প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর এই দেশটিতে। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের বিনিয়োগকারীদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে দেশটির প্রতি। আমরা যেটা ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতেছি সেই ডিপেন্ডেন্সি কমানো সম্ভব যদি মিয়ানমারের সাথে আমরা সহযোগিতায় আসতে পারি। গার্মেন্ট সেক্টরে চান্স আছে, তারপরে মেডিসিনে আছে, আইটি সেক্টর হতে পারে। আরেকটা হচ্ছে যে এনজিও লেভেলে আমাদের একটা মিড ম্যানেজমেন্ট লেভেল তৈরি হয়েছে বা সিনিয়র লেভেল তৈরি হয়েছে, যেটা এদেশে একটা সুযোগ তৈরি হতে পারে। প্রায় 6.5 লাখ বর্গ কিলোমিটারের স্থলভাগের এই দেশটিতে রয়েছে অফুরান প্রাকৃতিক সম্পদ, স্বল্প মজুরি এবং প্রচুর কৃষি জমি। রপ্তানি পণ্যের তালিকায় আছে প্রাকৃতিক গ্যাস, পাথর, কাঠ, রাবার ও চাল। এছাড়া দেশটির টেলিকম, খনিজ সম্পদ ও টেক্সটাইল খাত হতে পারে বাংলাদেশি উদ্যোক্তাদের কাজের অন্যতম জায়গা। আলোচনার মাধ্যমে, যদি সমঝোতার মাধ্যমে মিউচুয়াল যে ইন্টারেস্টগুলো আছে, বেনিফিটটা আছে, এটা নিয়ে যদি কাজ হয় তাহলে আমার মনে হয় না যে সেদিন খুব দূরে আছে যে বাংলাদেশ মিয়ানমারে ব্যবসার যে আরো নতুন নতুন দিকগুলো যে আছে এগুলো কিন্তু উন্মোচন হয়ে যাবে। ভিসার একটা সমস্যা আছে, এইগুলো যদি আরো বেশি ফ্লেক্সিবল হয় তাহলে আরো লোক আসতে পারবে, তারা কাজ করতে পারবে।
বাণিজ্য বাড়াতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন অমীমাংসিত বিষয়ে সমঝোতায় আসতে এখনই সরকারি উদ্যোগ জরুরি বলে মত অর্থনীতিবিদদের। মিয়ানমার বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভ্যালু চেইন বা সাপ্লাই চেইনের অংশ হতে পারে। সরকারের উচিত হবে এই নতুন সরকারের সাথে গণতান্ত্রিক যোগাযোগটি আরো বৃদ্ধি করা। বাংলাদেশের থেকে মিয়ানমারের মধ্যে যে সড়ক পথে যোগাযোগের যে একটি সম্ভাবনা রয়েছে এবং যেটি কিনা BCIM বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমারের সড়ক যোগাযোগের একটি অংশ, সেই ধরনের প্রকল্পগুলো গুরুত্বপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। 6 কোটি জনসংখ্যার মিয়ানমার হতে পারে বাংলাদেশি পণ্যের অন্যতম বড় বাজার। তাই প্রতিবেশী এই দেশটির দিকে এখনই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি বলে মত সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। দর্শক, দুর্নীতির মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের 13 বছরের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। এই বিষয়ে জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, মোটরসি কিছুক্ষণ আগেই মূলত আপিল বিভাগের যে 4 সদস্যের বেঞ্চ, অর্থাৎ প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বে যে 4 সদস্যের বেঞ্চ, সেই বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। তিনি আদালতে যেটি বলা হয়েছে যে এই মামলায় অর্থাৎ দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের যে মামলা হয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বিরুদ্ধে, তো সেই মায়ের বিরুদ্ধে যে আবেদনটি করা হয়েছিল যে এই মায়ার যে হাইকোর্ট তাকে এই মামলা থেকে খালাস দিয়েছিলেন, পরবর্তীতে গত বছরের 15 জুন মূলত আপিল বিভাগ মায়াকে যে খালাসের রায়টা, সেই রায়টি বাতিল করে দিয়েছিল এবং বলা হয়েছিল যে এই মামলাটি পুনঃশুনানির প্রয়োজন রয়েছে এবং এই মামলাটি পুনরায় শুনানির জন্য হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন। তো আজকে এই রায়ের বিরুদ্ধে মূলত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সর্বোচ্চ আদালতে অর্থাৎ প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বে আপিল বিভাগের যে বেঞ্চে, সেই বেঞ্চে হাইকোর্টের যে অর্ডারটি অর্থাৎ হাইকোর্টের যে খালাসের আদেশটি বাতিল করে সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছিলেন, সেই রায়ের এগেনিস্টে অর্থাৎ সেই রায়ের বিরুদ্ধে রিভিউ চেয়ে এই আবেদনটি করা হয়েছিল। তো আজকে আপিল বিভাগ জানিয়ে দিয়েছেন যে এই মামলাটি আসলে পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই এবং এই মামলাটি আবার পুনরায় হাইকোর্টের যে বেঞ্চে শুনানির জন্য ধার্য রয়েছে সেই বেঞ্চে শুনানি হবে। তো অর্থাৎ বলা চলে যে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে মূলত 2007 সালের 13 জুন দুদক এই মামলাটি করেছিল রাজধানীর সূত্রাপুর থানায় এবং এর পরের বছর অর্থাৎ 2008 সালের 14 ফেব্রুয়ারি মোফাজ্জল হোসেন চৌধুরীকে মায়াকে দুর্নীতি দমন কমিশনের এই মামলায় 13 বছরের সাজা এবং 5 কোটি টাকা জরিমানা করেছিল। তো এই রায়ের বিরুদ্ধে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খালাস দিয়েছিলেন, কিন্তু এরপরে দুদক সুপ্রিম কোর্টে আবেদন করলে দুদক আগের রায়টি অর্থাৎ খালাসের আদেশটি বহাল রেখেছিলেন। তো আজকে তার রিভিউ আবেদনটি খারিজের মধ্য দিয়ে বলা চলে দুদকের মামলায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার 13 বছরের সাজা এবং 5 কোটি টাকা জরিমানার সাজাই বহাল থাকলো। এখন মূলত এই আবেদনের পর অর্থাৎ এই মামলাটি এখন হাইকোর্টে পুনরায় শুনানি হবে এবং এর উপরে নির্ভর করছে আসলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে এই মামলার সাজা খাটতে হবে কিনা। তো বলা চলে এই ছিল আসলে মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার রিভিউ আবেদনের বিষয়ে সর্বশেষ খবর সুপ্রিম কোর্ট থেকে। মোটরসি। দর্শক, দুর্নীতির মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের 13 বছরের সাজা এবং 5 কোটি টাকা জরিমানা বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী আফজাল হোসেনের কাছ থেকে। সময় সংবাদে আরো থাকছে, বাংলা নববর্ষ সামনে রেখে কর্মব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা বৈশাখী মেলা ঘিরে ফিরে আসছে মৃৎশিল্পীদের দৃষ্টিনন্দন তৈজসপত্র। আগের 3টি ফ্লাইওভারের কার্যকারিতা নিয়ে নগর বিশেষজ্ঞদের নানা সমালোচনার পরও আরও 2টি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে চট্টগ্রামে। নগরীর বটতলী রেল স্টেশন এবং সাগরিকা এলাকায় জায়গার 185 কোটি টাকা অর্থায়নে ফ্লাইওভার 2টি নির্মাণ করার কথা রয়েছে। আশরাফুল আলম মামুনের ছবি ও শফিকুল আলমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। যানজট নিরসনের নামে নগরীতে একের পর এক উড়াল সড়ক তৈরি করে চলেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু এ পর্যন্ত জনসাধারণের জন্য খুলে দেয়া বহদ্দারহাট, কদমতলী এবং দেওয়ানহাটের 3টি উড়াল সড়কে তেমন যানবাহন চলাচল না করায় এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিডিএর উদ্যোগে চলছে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত আরও একটি ফ্লাইওভার নির্মাণ কাজ। এত সমালোচনার পরও নগরীতে নির্মাণ হতে যাচ্ছে আরও 2টি উড়াল সড়ক, তবে এবার আর সিডিএ নয়, খোদ সিটি কর্পোরেশন নির্মাণ করবে। দীর্ঘদিনের কারণে আমরা রাস্তা পারাপার হতে পারি না, গাড়ি চলাচলে নানাবিধ অসুবিধা হয়। ফ্লাইওভার দিয়ে বড় গাড়ি খুব কম চলে, ছোট সিএনজি চলে, রিক্সা তো ফ্লাইওভারে উঠেই না। মোটামুটি প্রয়োজন নেই, আর ফ্লাইওভার দরকার নাই।
নগরীর বটতলী রেল স্টেশন থেকে কোতোয়ালির মোড় পর্যন্ত 700 মিটার দৈর্ঘ্যের 2 লেনের এবং সাগরিকা থেকে অলঙ্কার মোড় পর্যন্ত 1.5 কিলোমিটারের 4 লেনের উড়াল সড়ক হবে এই দুটি। আগামী অর্থ বছর থেকে কিন্তু সেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কাজটা শুরু হবে আগের মতো, অর্থাৎ এই বছরের মধ্যে। নগরীতে এতগুলো উড়াল সড়কের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর বিশেষজ্ঞরা। উড়াল সড়কগুলো যানজট নিরসন নয়, বরং ভবিষ্যৎ সম্ভাবনাকেও নষ্ট করছে বলে দাবি তাদের। যে পরিমাণ বাড়বে মানুষ এবং যানবাহন, সেগুলোকে সামাল দেওয়ার জন্য কতগুলো বিকল্প আছে। আমরা ভবিষ্যতে যার জন্য তৈরি করছি সুবিধা, সে খুশি হবে না। যে প্রতিষ্ঠানের টাকা খরচ করে, যে দেশের টাকা খরচ করে আমরা করছি, সেই দেশটা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন ইতোমধ্যে শেষ হয়েছে এ দুটি প্রকল্পের সমীক্ষা। চলতি বছরের শেষে শুরু হবে উড়াল সড়ক নির্মাণ কাজ। সময় সংবাদ, চট্টগ্রাম। কড়া নাড়ছে বাংলা নববর্ষ। কদিন পরেই শুরু বাঙালির ঐতিহ্যের বৈশাখী মেলার দিন। এ মেলায় ঐতিহ্যের পসরা সাজাতে ব্যস্ত সময় কাটছে মৃৎশিল্পীদের। তৈরি হচ্ছে হাজার বছরের পুরনো শখের হাড়ি, পঞ্চসাজি, মাটির পুতুল সহ বিভিন্ন দৃষ্টিনন্দন তৈজসপত্র। মেলার মধ্য দিয়ে হাড়তে বসা মৃৎশিল্পকে জিয়ে রাখতে নানা উদ্যোগ নিচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজন এই শিল্পের আধুনিকায়ন। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহীর পবার বসন্তপুরের পালপাড়া। পহেলা বৈশাখকে সামনে রেখে এখানে বাড়ির নারী পুরুষের দক্ষ হাতের সুনিপুণ নৈপুণ্যে তৈরি হচ্ছে ঐতিহ্যের নানা সামগ্রী। মাটির বউ পুতুল, শখের হাড়ি, ছোট ছোট শিকে পাতিল, শানকি সহ তৈরি হচ্ছে নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। এসব পণ্য নেওয়া হবে ঢাকার সহ দেশের বিভিন্ন মেলায়। বৈশাখী মেলায় এমন বর্ণিল মৃৎশিল্পের কদর থাকায় আসছেন ভিন জেলার ক্রেতারাও। রঙের কাজে ব্যস্ত, বৈশাখীর জন্য আমরা খুব পড়াপড়ি করছি। একে সাজি বলা হয়। আগেকার ধরেন যে আগের মানুষেরা এতে ধরেন যে ঝোলা গহনা ঘাটি থুয়ে। তো আমার বাড়ি কুষ্টিয়া, আমি বাগধানৈতিক মাল নিয়ে যাচ্ছি। আমার দেশে প্রচুর চাহিদা এই মালের। আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে এই মৃৎশিল্প। এ কারণে কারিগররা বলছেন, বাবা দাদার এই সংস্কৃতিকে বাঁচাতে নতুন নতুন পণ্য তৈরিতে ঝুঁকছেন তারা। বাপদা করে আসছে এই ভালোবাসার জন্য ছেলে মেয়েকে শখের হাঁড়ি বা পুতুল আমি আরো শিখাচ্ছি। এই কাজটা কিভাবে আধুনিকতার সাথে কিভাবে টিকা রাখা যায় সে চেষ্টায় আমরা চালাচ্ছি। এদিকে গ্রাম বাংলার মৃৎশিল্পের ঐতিহ্যকে টেকাতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব মৃৎশিল্পের শিক্ষার্থীরা পাশ করে বেরোচ্ছে, তারা এবং ট্র্যাডিশনাল যে পালরা আছে তাদের সমন্বয়ে একটা যদি কো-ওয়ার্ক করা যায়, তাহলে সিরামিক আমদানি করার যে প্রয়োজনীয়তা সেটা আর থাকবে না। এই গ্রামে বাস করছেন 30টির বেশি মৃৎশিল্পীর পরিবার। আর 20 বছর পূর্বে রাজশাহীতে পাল সম্প্রদায়ের প্রায় 4000 পরিবার বসবাস করলেও বর্তমানে সঠিক পরিসংখ্যান দিতে পারেনি পরিসংখ্যান বিভাগ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মৌসুমের শেষ সময় হলো পহেলা বৈশাখের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। সে লক্ষ্যে সব প্রস্তুতিও শেষ করেছেন তারা। এই দিনটিতে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা তাদের। জুয়েল মৃধার তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1982 সালে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে বাণিজ্যিকভাবে প্রথম ফুল চাষ শুরু হয়। সেই থেকে প্রতি মৌসুমে 5টি উৎসবকে ঘিরে মূল বেচাকেনা করে থাকেন গদখালির ফুল চাষিরা। উৎসবগুলোর মধ্যে বসন্ত দিবস, ভালোবাসা দিবস, মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসের বেচাকেনা শেষ করেছেন তারা। এখন মৌসুমের শেষ সময় পার করছেন তারা। তবে মাঠে পর্যাপ্ত ফুল থাকলেও কোনো উৎসব সামনে না থাকায় ফুলের দাম নেই বললেই চলে। তবে মৌসুমের শেষ উৎসবটি ঘিরে আশায় বুক বেঁধেছেন চাষিরা। সব ফুলের দাম কম এখন, যেমন আমাদের গাঁদা ফুল এখন খুব দাম কম, 40 টাকা 50 টাকা হাজার বিক্রি হচ্ছে। এখন অনুষ্ঠান শেষ, সব আপনার পয়লা বৈশাখ আসলে একটু দাম উঠবে। আর পহেলা বৈশাখের বাজার ধরতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন ফুল চাষিরা। যেহেতু এখন দাম কম, আমরা পর্যাপ্ত পরিমাণে পয়লা বৈশাখের উপলক্ষে রেখে দিয়েছি যে এটা আমরা পয়লা বৈশাখের উপলক্ষে বিক্রি করব। সব রকমের ফুল রাখি করেছি, শুধুমাত্র পয়লা বৈশাখ
এই উপলক্ষে আশা করা যায় যে দাম কিছুটা হলেও ভালো হবে। এই উৎসবকে ঘিরে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রির টার্গেট নেওয়া হয়েছে বলে জানান এই ফুল চাষী নেতা। 3-4 দিন আগে থেকে পয়লা বৈশাখ উপলক্ষে ফুল বেচা বিক্রি শুরু হবে। আমরা আশা করছি যে বছরে প্রায় 3 কোটি টাকার ফুল এই পয়লা বৈশাখ উপলক্ষে বিক্রি হবে। যশোরের গদখালি, পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, জিপসি সহ 11 ধরনের ফুল। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। ভারতের কেরালায় মন্দিরে আগুন লেগে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন 350-ও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার ভোর 3টার দিকে কোল্লাম শহরের পুতিনগাল মন্দিরে আতশবাজি থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য প্রশাসন জরুরি বৈঠক ডেকেছে। ঘটনাস্থলে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুহুর্মুহু আতশবাজির শব্দ আর আলোকছটা মুহূর্তেই রূপ নেয় মৃত্যু ফাঁদে। আতশবাজির স্ফুলিঙ্গ থেকে কেরালার পুতিনগাল মন্দিরে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই পুড়ে মারা যায় অন্তত 20 জন। গুরুতর দগ্ধ অনেককে হাসপাতালে নিলে সেখানে আরও অনেকের মৃত্যু হয়। ঐতিহ্যের অংশ হিসেবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার মধ্যরাতে অন্তত 10 থেকে 15 হাজার মানুষ জড়ো হয়েছিলেন আতশবাজির প্রতিযোগিতায় অংশ নিতে। আগুনের তীব্রতায় ধসে পড়েছে মন্দিরের কয়েকটি অংশের ছাদ। ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের কোল্লাম ও 60 কিলোমিটার দূরে ত্রিভান্দ্রামের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিহতদের বেশিরভাগেরই মরদেহ ত্রিভান্দ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। পরিচয় নিশ্চিত হলেই স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পরপরই টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনা তাকে স্তম্ভিত করেছে উল্লেখ করে হতাহতদের প্রতি সমবেদনা জানান। কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি সহ রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে সপ্তাহে অন্তত 2 বার আতশবাজি ফোটানো হয় বলে দুর্ঘটনার আশঙ্কায় এই প্রতিযোগিতা নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। নির্বাচিত হলে আসাম থেকে বাংলাদেশিদের বহিষ্কার করার ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচনের আগে শনিবার গুয়াহাটিতে নির্বাচনী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও দলের প্রধান অমিত শাহ বাংলাদেশের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলেরই জয় জয়কার হবে বলে আশা প্রকাশ করেছেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমানে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার। এর আগে শনিবার শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে বিরোধী বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন লন্ডনে থাকবে না, আমেরিকায় থাকবে, আগে থেকে টিকিট কেটে রাখো। মানুষ তার জবাব দেবে। কংগ্রেস আর সিপিএম ভাবছে এটা ওদের জমিদারি হয়ে গেছে। মুর্শিদাবাদের মানুষকে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, এমনি এমনি জোর করে রিডিং করে ভোট করে নেবে। এদিকে দ্বিতীয় পর্বের ভোটের আগে পশ্চিম মেদিনীপুরে এক তৃণমূল নেতার খুন হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে শুরু হয়েছে বাকযুদ্ধ। মানস মিয়ার নেতৃত্বে ওখানে প্রায় 50 থেকে 60 জন দুষ্কৃতকারী গাড়িগুলোকে আটকায়। প্রথমে যে দুটো গাড়িতে যারা আমাদের কর্মীরা ছিল তারা ছিটকে চলে যায়, কিন্তু ও যেতে পারেনি। সকালে শুনছি যে আপনার জয়দেব জানা যে মদ্যপ মাতাল একটা নোটোরিয়াস ক্রিমিনাল, সে নাকি মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে বিধানসভা ক্ষেত্রে। দ্বিতীয় পর্বে ভোটের প্রচারণার শেষ দিন শনিবার আসামে বিজেপির আলাদা নির্বাচনী সভায় যোগ দেন দলের সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তারা উভয়ই আসামে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমি সবাইকে নিশ্চিত করে বলতে চাই, আপনারা যদি বিজেপিকে নির্বাচিত করেন তবে 3 মাসের মধ্যে আসাম থেকে সব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে আর বাংলাদেশের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। আসামে এমন এক সরকার দরকার যারা সত্যিকার অর্থেই অবৈধ অনুপ্রবেশ রুখতে কাজ করবে। যারা এরই মধ্যে ঢুকে পড়েছে তাদেরকে চিহ্নিত করে বৈধ উপায়ে বহিষ্কার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো উচিত। আসাম ও পশ্চিমবঙ্গে দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচনের প্রচারণা শনিবারই শেষ হয়েছে। কাল পশ্চিমবঙ্গের 31 ও আসামের 61 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
দুর্নীতির মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মায়ার 13 বছরের সাজা আপিল বিভাগে বহাল, বাতিল চেয়ে করা রিভিউ আবেদন খারিজ। বন্দীদের অপরাধ প্রবণতা রোধ করে সংশোধনের দিকে নজর দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন। ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা, উত্তরে সভাপতি AKM রহমতুল্লাহ, সম্পাদক সাদেক খান, দক্ষিণে আবুল হাসনাত ও শাহে আলম মুরাদ। গ্রীষ্মের আগেই বেড়েছে গরমের তীব্রতা, বিপাকে ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষ। তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। যাতায়াত নিয়ে অসহনীয় ভোগান্তি কর্মজীবী নারী। সারা দেশে 13 লাখের বিপরীতে রয়েছে মাত্র 17টি মহিলা বাস। পাবলিক বাসে নানা হয়রানির শিকার। এবং ভারতের কেরালায় আতশবাজি থেকে মন্দিরে আগুন, পুড়ে মারা গেছে শতাধিক, আহত 350-রও বেশি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।